নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটার দিকে নজর রাখবো সেটা অমিত শাহকে নিয়ে তৈরি হওয়া সেই রাজনৈতিক চাপ, যার সবচেয়ে বড় ছবি সামনে এসেছে আজ 12ই আগস্ট। কারণ সংসদের বাদল অধিবেশন শেষ হতে আর মাত্র একদিন বাকি। আর ঠিক এই সময়ই অমিত শাহ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বলেছেন বিরোধীদের সঙ্গে আলোচনা করার জন্য তিনি প্রস্তুত। যত সময় প্রয়োজন তিনি তার জন্য প্রস্তুত, ততটা সময় আলোচনার জন্য বরাদ্দ করা হোক। অর্থাৎ যে প্রশ্নের উত্তর চেয়ে বিরোধীরা দিনের পর দিন সংসদের ভিতরে সরব হয়েছে, যে ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বক্তব্য দাবি করা হয়েছে, সেই আলোচনা দরজা খুলতে অমিত শাহের উদ্যোগ এলো একেবারে শেষ মুহূর্তে। আর এখানে প্রশ্নটা খুব সোজা, এতদিন কোথায় ছিলেন? যদি অমিত শাহ সত্যি আলোচনার জন্য প্রস্তুত থাকেন, তাহলে এই প্রস্তাব 20 দিন আগে কেন এলো না? কেন অধিবেশনের শেষ দিন সামনে চলে আসার পর স্পিকারকে চিঠি লিখতে হলো? আজ সাংবাদিকদের সামনে অমিত শাহ বলেছিলেন, मैंने कह दिया है कि मैं किसी भी सवाल का जवाब देने के लिए संसद में तैयार हूं। যে তিনি প্রতিদিন সংসদে আসেন, কিন্তু বিরোধীরা সংসদ চলতে দেয় না, তাই তিনি বক্তব্য রাখতে পারেন না। কিন্তু বিরোধীদের পাল্টা প্রশ্ন আরো ধারালো। সংসদে আসা আর সংসদের মেঝেতে দাঁড়িয়ে নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া কি একই বিষয়? বিরোধীদের অভিযোগ, তারা কোনো সাধারণ রাজনৈতিক বক্তৃতা চাননি। তারা জানতে চেয়েছেন ছাত্র আন্দোলন ঘিরে যে পুলিশি পদক্ষেপ হয়েছে তার দায়িত্ব কার, কে নির্দেশ দিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা কি এবং সরকারের অবস্থান কি। তাহলে আজ যখন অমিত শাহ বলছেন তিনি আলোচনার জন্য প্রস্তুত, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই প্রস্তুতি কি সত্যি 20 দিন ধরে ছিল, নাকি অধিবেশন শেষ হওয়ার আগে সরকারের সামনে তৈরি হওয়া রাজনৈতিক চাপ সামলাতেই এই তৎপরতা? এমনটা কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। We're not interested in him giving us a lecture or a discussion. We are interested in one simple thing. Who shot those students? Who gave the order to shoot those students? Who blinded one of the students? Who shot one of the students in the ear? Who gave the order to beat the students with lathis, with nails? Who gave that order? সময়টা দেখুন, আজ 12ই আগস্ট, আগামীকাল 13ই আগস্ট অধিবেশন শেষ। আর অমিত শাহ কিন্তু দুপুরের আগে বক্তব্য রেখেছিলেন। তিনি তখন বলেছিলেন যে আজ দুপুর 3টে থেকে আগামীকাল দুপুর 3টে পর্যন্ত তিনি কিন্তু আলোচনায় বসতে প্রস্তুত। অর্থাৎ হাতে যে সামান্য সময়টুকু আছে তার মধ্যেই পুরো বিষয়টা মিটিয়ে দেওয়ার প্রস্তাব। এখানে তৈরি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। কাল অধিবেশন শেষ হয়ে গেলে সরকারের হাতে থাকবে বলার মতো একটা কথা, আমরা আলোচনা করতে প্রস্তুত ছিলাম, বিরোধীরা আসেনি। এটাই কিন্তু বিরোধীরা বলছে। আর বিরোধীদের হাতে থাকবে পাল্টা প্রশ্ন, যদি এতটাই প্রস্তুত ছিলেন তাহলে 20 দিন অপেক্ষা কেন? এই প্রশ্নের উত্তরটাই এখন অমিত শাহের জন্য সবচেয়ে অস্বস্তিকর হয়ে উঠেছে। কারণ সাধারণত অমিত শাহকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরা হয় যিনি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন, বিরোধীদের চাপে পিছিয়ে যান না, বরং নিজেই আক্রমণের রাস্তা তৈরি করেন। অথচ এবার পরিস্থিতির ছবিটা কিছুটা উল্টো। বিরোধীরা তাকে সংসদে এসে কথা বলার জন্য ডাকছে, আর তিনি অধিবেশন শেষ হওয়ার মুখে এসে বলছেন তিনি প্রস্তুত, সময় দিন, আলোচনা হোক। ফলে প্রশ্ন উঠছেই যে এই পরিবর্তনের কারণটা কি? চাপটা কোথা থেকে তৈরি হলো, আর কেন সেই চাপের জবাব দিতে আজকেই এই চিঠি দেওয়া হলো? এরই মধ্যে অমিত শাহের সংসদে আসা যাওয়া নিয়েও কিন্তু রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেট দাবি করেছেন যে বিজেপি সাংসদদের একটি বৈঠক শেষ হওয়ার পর অমিত শাহ বেরিয়ে আসার সময় সংসদের সামনে বিরোধীরা অমিত শাহ সনদে আসুন বলে স্লোগান দিচ্ছিল এবং তিনি অন্য একটি পথ দিয়ে বেরিয়ে যান। এই দাবি নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতেই কিন্তু বিরোধীরা যে ছবিটা তৈরি করেছে সেটা আরো গুরুত্বপূর্ণ। কারণ তাদের বক্তব্য যে অমিত শাহ সাধারণত বিরোধীদের সামনে দাঁড়িয়ে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেন, সেই অমিত শাহকে এখন বিরোধীরা সংসদের ভিতরে এসে তাদের মুখোমুখি হওয়ার জন্য ডাকছে। আর এর সঙ্গে আজকে তার সংবাদ মাধ্যমে বক্তব্য জুড়ে দিল রাজনৈতিক গল্পটা আরো তীব্র হয়ে ওঠে। কারণ অমিত শাহকে বলতে হচ্ছে, আমি তো প্রতিদিন সংসদে আসি, আমি তো আলোচনা করতে প্রস্তুত, আমাকে কিন্তু পলাতক বলা হচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ নিজের উপস্থিতি এবং অবস্থান নিয়েই তাকে এখন ব্যাখ্যা দিতে হচ্ছে। আর এখানেই কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে তার বডি ল্যাঙ্গুয়েজের তুলনা কিন্তু সামনে আনছে বিরোধীরা। আজ রাহুল গান্ধীকে সংসদ চত্বরে যেভাবে দেখা গেছে, তাতে তার শরীরী ভাষায় একটা আলাদা আত্মবিশ্বাসের ছবি তৈরি হয়েছে। গাড়ি থেকে নেমে স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যাওয়া, সাংবাদিকদের সামনে দাঁড়ানো, প্রশ্নের উত্তর দেওয়া, এমনকি পকেটে হাত দিয়ে সংসদ চত্বরে হাঁটা, সব মিলিয়ে একটা বার্তা তৈরি হচ্ছে যে এই মুহূর্তে রাহুল গান্ধী নিজেকে চাপের মধ্যে মনে করছেন না, বরং তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এবং তিনি আত্মবিশ্বাসী। রাহুল গান্ধী আজ যে বক্তব্য রেখেছেন তার ভাষাও কিন্তু সেই কারণে গুরুত্বপূর্ণ। তিনি কার্যত বলে দিয়েছেন যে অমিত শাহের বক্তব্য শুনতে বিরোধীরা আগ্রহী নন। তিনি জানতে চান যে ছাত্রদের উপর কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছিল, কার নির্দেশে এই ব্যবস্থা নিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা কি ছিল এবং দায়িত্ব
যদি অমিত শাহের উপর পড়ে তাহলে তিনি দায় নেবেন কিনা। অর্থাৎ রাহুল গান্ধী আলোচনার বিষয়টা নিজের মতো করে নির্ধারণ করতে চাইছেন। অমিত শাহ বলছেন আসুন আলোচনা করি, রাহুল গান্ধী বলছেন আলোচনা নয়, নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিন। এই দুই অবস্থানের সংঘর্ষটাই এখন কিন্তু সংসদের বাইরে সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই। আর এখানে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের পুরনো অভিযোগও কিন্তু সামনে আসছে। বিরোধীদের বক্তব্য, সরকার যখন চাপে পড়ে তখন বর্তমান প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অতীতের রাজনৈতিক ইতিহাস সামনে নিয়ে আসে। নেহরুর সময় কি হয়েছিল, ইন্দিরা গান্ধীর সময় কি হয়েছিল, রাজীব গান্ধীর সময় কি হয়েছিল, মনমোহন সিং সরকারের সময় কি হয়েছিল, কোন রাজ্যে কি ঘটনা ঘটেছিল, একটার পর একটা প্রসঙ্গে তুলে এনে মূল প্রশ্নটাকে কিন্তু পিছনে সারিতে সরিয়ে দেওয়া হয়। এবারও কি সেই কৌশল হতে চলেছে? বিরোধীরা অন্তত সেই আশঙ্কাই কিন্তু করছে। কারণ অমিত শাহ যদি দীর্ঘ সময় ধরে বক্তব্য দেন তাহলে সরকারের হাতে একতরফা ন্যারেটিভ তৈরির সুযোগ থাকবে। কিন্তু যদি সত্যিকারের আলোচনা হয়, যদি বিরোধীরা পাল্টা প্রশ্ন করতে পারে তাহলে পরিস্থিতি অনেক বেশি কঠিন হবে। আর ঠিক এই কারণে বিরোধীরা বলছে তারা অমিত শাহের বক্তৃতা শুনতে চায় না, তারা নির্দিষ্ট প্রশ্নের উত্তর চায়। এর মধ্যে অখিলেশ যাদব অমিত শাহের প্রস্তাবের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, সরকার যদি নিজের মতো করে ঠিক করে দেয় কখন থেকে কখন পর্যন্ত আলোচনা হবে তাহলে সেটা জবাবদিহির স্বাভাবিক পদ্ধতি হতে পারে না। ফলে অমিত শাহের চিঠির রাজনৈতিক দুর্বলতা এখানেই। সরকার বলছে আমরা আলোচনা চাই, কিন্তু বিরোধীরা বলছে আপনারা আলোচনার সময়ও নিজেরাই ঠিক করছেন, আর সেটা করছেন অধিবেশন শেষ হওয়ার ঠিক আগে। অর্থাৎ এখন অমিত শাহের বক্তব্য থেকে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার বক্তব্যের সময়। কুড়ি দিন নীরব থাকার পর আজ কথা বলা, এই সময়ের ব্যবধানটাই কিন্তু বিরোধীদের হাতে সবচেয়ে বড় অস্ত্র। তাই কিন্তু আগামী 24 ঘন্টা এখন শুধু সংসদের শেষ 24 ঘন্টা নয়, এটা আসলে ন্যারেটিভের শেষ লড়াই। সরকার যদি সত্যি আলোচনা করে এবং অমিত শাহ সংসদের মেঝেতে দাঁড়িয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দেন তাহলে বিজেপি বলবে আমরা তো শুরু থেকে আলোচনার জন্য প্রস্তুত ছিলাম, বিরোধীরাই কিন্তু সংসদ চালাতে দেয়নি। কিন্তু যদি আলোচনা না হয় তাহলে বিরোধীরা বলবে শেষ মুহূর্তে চিঠি লিখে আলোচনা চাওয়া আসলে চাপের মুখে পড়ে ন্যারেটিভ সামলানোর চেষ্টা। আর যদি সরকার আলোচনার জন্য সময় বাড়াতে না চায় তাহলে প্রশ্ন আরো জোরালো হবে। সত্যি যদি আলোচনা করতে চান তাহলে অধিবেশন বাড়াতে আপত্তি কোথায়, এমন প্রশ্ন কিন্তু তুলছে বিরোধীরা। আবার বিরোধীরা যদি অমিত শাহের ডাকা আলোচনায় না যায় তাহলে বিজেপি তাদের বিরুদ্ধে বলতে পারবে আপনারা তো প্রশ্নের উত্তরই চান, এখন সুযোগ দেওয়ার পরেও কেন আসছেন না। অর্থাৎ দুপক্ষই এখন এমন জায়গা দাঁড়িয়ে যেখানে প্রতিটি পদক্ষেপের সঙ্গে রাজনৈতিক লাভ এবং রাজনৈতিক ঝুঁকি দুটি কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বিষয় পরিষ্কার, অমিত শাহের আজকের চিঠি পুরনো বিতর্ক মেটানোর বদলে নতুন প্রশ্ন কিন্তু তৈরি করে দিয়েছে। 20 দিন ধরে বিরোধীরা যে প্রশ্ন করছিল সেই প্রশ্ন এখন আরো বড় হয়েছে। অমিত শাহ কেন এতদিন চুপ ছিলেন? কেন আজ যখন অধিবেশন শেষ হতে আর মাত্র একদিন তখন তিনি বলছেন যে আমি আলোচনার জন্য প্রস্তুত? কেন স্পিকারকে চিঠি লিখতে হলো? আর কেন সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে? আর কেন বিরোধীরা এখন রাহুল গান্ধীর নেতৃত্বে এই প্রশ্নকে এমন ভাবে সামনে আনতে পারছে যে রাজনৈতিক আলোচনার কেন্দ্রটাই বদলে যাচ্ছে? আজকের ছবিতে একদিকে যেমন অমিত শাহ বলছেন আমি শুনবো, আমি উত্তর দেবো, অন্যদিকে রাহুল গান্ধী বলছেন আমরা বক্তৃতা শুনতে চাই না, আমরা প্রশ্নের উত্তর চাই। একদিকে সরকার চাইছে শেষ মুহূর্তে প্রমাণ করতে যে তারা আলোচনা থেকে পিছিয়ে নেই, অন্যদিকে বিরোধীরা চাইছে প্রমাণ করতে যে এই উদ্যোগ আসলে অনেক দেরিতে এসেছে। ফলে আগামীকাল সংসদ শেষ হওয়ার আগে কি হয় সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সংসদের ভিতরে যদি অমিত শাহ সত্যিই দাঁড়িয়ে সরাসরি প্রশ্নের উত্তর দেন তাহলে সেটাই হবে এক ধরনের রাজনৈতিক কিন্তু পরীক্ষা। আর যদি আবার সময়ের সীমা প্রক্রিয়া বা রাজনৈতিক অচলাবস্থার কারণে আলোচনা না হয় তাহলে 20 দিনের নীরবতা কৌশলটা আরো জোরালো হয়ে ফিরে আসবে। এখানে অমিত শাহের সামনে আসল চ্যালেঞ্জ, তিনি কি শেষ মুহূর্তে এমন একটা বক্তব্য দিতে পারবেন যা বিরোধীদের সমস্ত প্রশ্নকে থামিয়ে দেবে, নাকি বিরোধীরা উল্টো এই চিঠিকেই প্রমাণ হিসেবে ব্যবহার করবে যে এতদিন যে চাপ তৈরি হচ্ছিল শেষ পর্যন্ত সেই চাপের মুখে সরকারকে আলোচনার প্রস্তাব দিতে হলে। এখন দেখার বিষয় আগামী কয়েক ঘন্টায় কে কাকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে পারে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।